জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। ওকে, ফাইন, সবাই ভালো থাকো। আচ্ছা, আজকে আমরা গত ক্লাসে বলছিলাম যে উই শ্যাল ডিসকাস অ্যাবাউট টু রিসার্চ অবজেক্টিভস এন্ড ভেরিয়েবলস। সো রিসার্চ অবজেক্টিভ জানো অলরেডি তোমরা, এগুলোর সম্বন্ধে তোমাদের অলরেডি ইউ হ্যাভ প্রায়র নলেজ। হিয়ার দেন দিস আর রিক্যাপস। তো এই যে আমরা বলি রিসার্চ এইম এন্ড অবজেক্টিভ অফ দিস স্টাডি, তুমি যে সময় ইন্ট্রোডাকশন লিখবে ওই সময় একেবারে শেষের দিকে এসে তোমাকে লিখতে হবে আসলে তুমি এই স্টাডির মাধ্যমে হোয়াট ইউ আর এইমিং এবং তুমি তোমার এটার অবজেক্টিভ কি। তাহলে এইটা কিন্তু দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ ইউর থিসিস, কারণ তোমার টোটাল রিসার্চটা এটা এনসার্কেলড হবে বেসড অন দ্য অবজেক্টিভস। আচ্ছা, তাহলে এই যে তোমার ওভারঅল ডিরেকশন অফ ইউর রিসার্চ, এটা তোমার অবজেক্টিভ বলে দিবে আসলে তুমি এই রিসার্চের ভিতরে কি করতে চাচ্ছ, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। এবং আমরা অবজেক্টিভ দেখলে এক নিমিষেই বুঝে ফেলতে পারি যে ওয়েল ইন দিস রিসার্চ হি ওয়ান্টস টু ডু ইট। ঠিক আছে, তাহলে আমাদের যে রিসার্চ কোয়েশ্চন মানে তোমার যে টাইটেল যেটা, এটা হচ্ছে যে আমাদের যে সেন্ট্রাল কোয়েশ্চন অফ দ্য স্টাডি, এটা হচ্ছে গিয়ে আমি কিভাবে তুমি এটার উত্তর পাবে। তোমার রিসার্চে তুমি যে জিনিসটা সার্চ করতেছো সেটার উত্তর কিভাবে, সেটা হচ্ছে তোমার রিসার্চ ফাইন্ডিংস। তোমার যে ফাইন্ডিংগুলা সেটার অন দ্য বেসড অফ ইউর ফাইন্ডিং তোমার পক্ষেও যেতে পারে বিপক্ষেও যেতে পারে। ওকে, তাহলে এবং অ্যাচিভমেন্ট অফ রিসার্চ এইম প্রোভাইডস আনসার টু দ্য রিসার্চ কোয়েশ্চন। আমার রিসার্চ এইম যেটা সেটা যদি আমি অ্যাচিভ করে ফেলতে পারি তাহলে আমি যে আমার টাইটেল যেটা আমার রিসার্চ কোয়েশ্চন সেটা তো ফুলফিলড হয়ে গেল। তাহলে রিসার্চ অবজেক্টিভটা আসলে তোমার আমার রিসার্চ এইম যেটা আছে, এইম তো হচ্ছে হেডলাইন। কি শোনা যাচ্ছে? সমস্যা আছে কিছু? না স্যার, ওকে, প্লিজ কন্টিনিউ। তাহলে ওকে, থ্যাংক ইউ। তাহলে রিসার্চ অবজেক্টিভটা আমরা এটার মাধ্যমে আমরা কি করি, আমার রিসার্চ এইম যেটা, অর্থাৎ আমি যে কাজটা করতে চাচ্ছি এটাকে আমি অনেকগুলা সাব ডিভিশন ভাগ করে নেই আমরা। উই সিম্পলি ডিভাইড দ্য রিসার্চ এইম অনেকগুলা ভাগে, সেভারেল পার্টস, এবং প্রত্যেকটা পার্টসকে আমরা আলাদা আলাদাভাবে অ্যাড্রেস করি। ঠিক আছে, এবং তাহলে আমরা যে হোয়াট নিড টু বি স্টাডিড এবং হাউ কিভাবে আমরা এটা স্টাডি করব, তাহলে হোয়াট এন্ড হাউ, রিসার্চ কোয়েশ্চেন, রিসার্চ এইম, আমরা কি করতে চাচ্ছি, হোয়াট ইজ দ্য রিসার্চ কোয়েশ্চন, হোয়াট ইজ আওয়ার এইম, এবং কিভাবে করতে চাচ্ছি। অবজেক্টিভটা হচ্ছে এই যে হাউ ইউ উইল কন্ডাক্ট দ্য রিসার্চ, হাউ মাই রিসার্চ এইম উইল বি অ্যাচিভড, and that will be achieved through my research objectives. সাধারণ নিয়ম যেটা হচ্ছে যে রিসার্চ এইম, দেয়ার ইজ ওয়ান সিঙ্গল রিসার্চ এইম থাকে একটা, অবজেক্টিভগুলো থাকে অনেকগুলা, দেয়ার আর মেনি অবজেক্টিভস, যে ওয়ান রিসার্চ এইম অ্যান্ড মেনি অবজেক্টিভস। তাহলে তোমাকে রিসার্চ অবজেক্টিভ নিয়ে এটা নিয়ে কিন্তু তোমাকে একটু ভালোভাবে চিন্তা ভাবনা করতে হবে যে আসলে তুমি কি করতে চাও, তুমি এটা আসলেই করতে পারবে কিনা। সো আমরা এটা দেখবো পরবর্তীতে, কিন্তু তোমাকে ম্যাক্সিমাম সময় রিসার্চ কোয়েশ্চন সেট করার পরে, তোমার বিষয়বস্তু নির্বাচন করার পরে তুমি কিভাবে যে এই বিষয়বস্তুটা তোমার রিসার্চ কোয়েশ্চন অ্যাড্রেস করবে, তুমি রিসার্চটা কিভাবে করবে, এটা নিয়ে তোমাকে ভালো চিন্তা ভাবনা করতে হবে। ইট শুড বি, এবং ইট শুড বি ক্লোজলি রিলেটেড। তুমি যে রিসার্চ প্রবলেম তুমি ওইখানে দেখতে চাইলে যে সিলেটের অবস্থা, যে সিচুয়েশন ইন সিলেট, কিন্তু তোমার অবজেক্টিভে দেখা গেলো সিলেটের নামই নেই, তুমি এখানে বাংলাদেশের কথা বলতেছো, হোল বাংলাদেশ, তাহলে এটা কিন্তু হলো না। তাহলে তোমার রিসার্চ কোয়েশ্চন যেটা হবে অবজেক্টিভ এটা রিলেটেড থাকতে হবে। তোমার রিসার্চ কোয়েশ্চন ছিল রিগার্ডিং সিলেট এবং তোমার রিসার্চ অবজেক্টিভে গিয়ে তুমি এখানে ডিসকাশন করতেছো বাংলাদেশ, ইট শুড নট বি, এটা হবে না।
তাহলে এই যে অবজেক্টিভ সেট যদি আমি করি তাহলে আমার ফায়দাটা কি হয়? আমার হচ্ছে ফোকাসটা, তাহলে আমি বুঝতে পারি আমার স্টাডির ফোকাসটা কোন জায়গায়। তারপর ভেরিয়েবল নিয়ে আমরা আলোচনা করব একটু পরে, যে আমরা আইডেন্টিফাই ভেরিয়েবলস, মানে কোন কোন জিনিসগুলো আমরা স্পেসিফিক্যালি হোয়াট আর দ্য থিংস উই আর ট্রাইং টু অ্যাড্রেস। এবং আমার রিসার্চে ওইখানে হোয়াট আর দ্য ভেরিয়াস স্টেপস ইনভলভড, এবং আমার স্টাডির লিমিটেশন, যেমন এই যে বললাম আমি এটা অ্যাড্রেস করতে চাচ্ছি যে সিচুয়েশন ইন সিলেট, তাহলে আমার এটা আমি দেখলেই বুঝতে পারবো যে সিলেটের কথা ওরা বলতেছে, ওটা টোটাল বাংলাদেশের না, তাহলে ইট ইজ লিমিটেড টু সিলেট। সো ইউ ক্যান, আমার লিমিট কতটুকু, সো আমি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে দেখতে চাচ্ছি, সো ইট ইজ লিমিটেড টু সিলেট ওসমানী মেডিকেল কলেজ, নট ইন মেনি আদার মেডিকেল কলেজেস। এবং আমার রিসার্চ অবজেক্টিভ যে সময় সেট করে ফেলবো, তাহলে আমি যে সময় ডাটা কালেকশন করব, তাহলে আমি কিন্তু শুধু এই বিষয়বস্তুগুলোর উপর ডাটা কালেকশন করবো, দ্যাট আমি এটার বিয়ন্ড বাইরে যাব না। তাহলে এটা আমাকে ওই যে আননেসেসারি ডাটা কালেকশন থেকে ইট উইল সেভ মাই টাইম। ক্যারেক্টারিস্টিক্স রিসার্চ অবজেক্টিভ আমরা সবাই জানি, ওয়ার্ডটা সবাই তোমরা জানো, স্মার্ট, এটা সকলের ক্ষেত্রে ইউজ হয়, অনেক ক্ষেত্রেই। তাহলে এখানেও রিসার্চ অবজেক্টিভের ব্যাপারে আমরা বলতেছি যে ইওর অবজেক্টিভ শুড বি স্মার্ট, মানে ইট শুড বি স্পেসিফিক, ইট শুড বি মেজারেবল, ইট শুড বি অ্যাটেইনেবল, রিয়েলিস্টিক and time bound. Okay, so your research objective should be smart, specific, measurable, attainable, realistic and time bound. যেই সময়ের ভিতরে তুমি এত বড় রিসার্চ করবে না, তোমার এখানে সময় হচ্ছে 1 বছর, হ্যাঁ তোমার, তাহলে যাতে এই সময়ের ভিতরে তুমি করতে পারো, সো এইভাবে তুমি তোমার রিসার্চটা সাজিয়ে নিবে এখানে। এবং যেটা অ্যাটেইনেবল, সম্ভব, যেটা হচ্ছে বাস্তবসম্মত, এবং যেটা হচ্ছে মেজারেবল, তুমি এখানে ডাটা কালেকশন করবে, ইউ ক্যান মেজার ইট, ঠিক আছে। তাহলে আর হচ্ছে স্পেসিফিক, এখানে ইটস নট ভ্যাগ, যে তুমি কোন জিনিস, ইটস নট ভ্যাগ, আমি দেখলেই বুঝতে পারবো হ্যাঁ সে ওইখানে স্পেসিফিক্যালি সে ম্যাটারনাল মর্টালিটির সে এক্লেমসি নিয়ে কথা বলতেছে, নট ওভারঅল ম্যাটারনাল মর্টালিটি, হি ইজ টকিং অ্যাবাউট হাই রিস্ক প্রেগন্যান্সি, ইট শুড বি স্পেসিফিক। তাহলে অবজেক্টিভ দেখলেই আমি বুঝতে পারবো, আমার আজ তো তোমার স্টাডি পড়ার দরকার নাই, সামারিটা, তোমার স্টাডির সামারি কিন্তু অবজেক্টিভে চলে আসতেছে। ওই অবজেক্টিভ তুমি এখানে 3টা অবজেক্টিভ দিছো, 2টা অবজেক্টিভ দিছো, জাস্ট আই গো থ্রু দ্য অবজেক্টিভ এন্ড আই ক্যান সে যে স্টাডিটা হচ্ছে এই, সো ইটস ইন আদার ওয়েজ ইটস এ সামারি অফ ইওর টোটাল স্টাডি। আর অবজেক্টিভটা এটা হচ্ছে গিয়ে ওই যে যে কথাকে বলছিলাম, আমার রিসার্চ কোয়েশ্চন যেটা, এইটার হচ্ছে যে answers to research question or testing the research hypothesis। তাহলে এটা যদি কোনো হাইপোথেসিস হয়, তাহলে অবজেক্টিভের মাধ্যমে, সো আমি অবজেক্টটা শেয়ার করছি এমনভাবে যাতে আমি হাইপোথেসিসটা টেস্ট করতে পারি। এটা যদি টেস্টিং না হয়, এমনিতে যদি একটা তোমার ডেসক্রিপটিভ রিসার্চ, হ্যাঁ, তাহলে একটা সার্ভে, তাহলে আমি সেখানে কি যে আমার যে রিসার্চ কোয়েশ্চন আছে সেটার আনসার মিটাতে পারছি। অবজেক্টিভে ওইখানে তেমন লম্বা চড়া কথাবার্তা ওইখানে বলার সুযোগ নেই, এটা হচ্ছে ইটস ক্লেভার ওয়ে, কম কথা বলবে, এবং এটা যে ভেরি কনসাইজলি, অল্প কথায় জিনিসগুলো, লম্বা করলেই সমস্যা ওইখানে, ইট শুড বি অলওয়েজ, ইট শুড বি ব্রিফ এন্ড কনসাইজ। আর এটা হচ্ছে লজিক্যাল সিকোয়েন্সে থাকবে, তুমি অবজেক্টিভের সময় সাজাবো এখানে এটা লজিক্যাল। যেমন মনে করো তোমার ওইখানে ডাটা, যেমন সে সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, তাহলে সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, তাহলে তুমি প্রথমেই যদি এখানে সোশ্যাল, এটা হচ্ছে সোশিও ডেমোগ্রাফিক, কিন্তু স্টার্ট ইউ উইথ ডেমোগ্রাফি, হ্যাঁ, যে তার বয়স কত, ঠিক আছে, তাহলে তার ওইখানে যে ফ্যামিলি মেম্বার কত, হ্যাঁ, তার এডুকেশনাল স্ট্যাটাস কত, তারপরে হচ্ছে কি তুমি আস্তে আস্তে ওইখানে যাবে যে তার তোমার প্রফেশন কি, তার ইনকাম, দ্যাট কাইন্ড অফ থিং। তাহলে এটা হচ্ছে তোমার এখানে ডিফারেন্ট অ্যাসপেক্টস, এটা কিভাবে হবে ইন এ কোয়ারেন্ট এন্ড লজিক্যাল সিকোয়েন্স, লজিক্যালি তুমি সাজাই নিবে ওইটা এখানে, যে
পরেরটা আগে আগেরটা পরে এরকম না, লজিক্যালি ইউ শুড, এটা আমরা করি, এটা স্টাডি করলেই দেখতে পারবে। সো দিস থিংস আর দে পুটিং ইট ইন এ লজিক্যাল ওয়ে, ইন এ সিকোয়েন্সিয়াল ওয়ে। ওকে, আচ্ছা এখন আমরা কিন্তু দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যে যে আমরা যে তুমি স্টাডি করো, দেখো এখানে কিন্তু আমরা অনেকে এই দিস ইজ টু মাচ ইন ফর্মুলেটিং আওয়ার অবজেক্টিভ। যেমন দিস স্টাডি, হ্যাঁ, উই ওয়ান্ট টু নো, যেমন আমরা অনেক সময় লিখি দিস স্টাডি এইমস টু নো, দিস স্টাডি এইমস টু স্টাডি। এটা কিন্তু ভ্যাগ, এরকম না লিখে তুমি যদি লেখো যে মানে ওই দিস স্টাডি এইমস টু কম্পেয়ার, this study aims to calculate, this study aims to assess, this study aims to determine, this study aims to verify, to calculate, to describe, to explain. So এই ধরনের কথা দিয়ে তোমার শুরু করা উচিত অবজেক্টিভটা। তুমি যদি এখানে লিখো যে টু অ্যাপ্রিসিয়েট, টু আন্ডারস্ট্যান্ড, টু নো, টু বিলিভ, টু স্টাডি, এগুলো কিন্তু ব্যাগ। হ্যাঁ, এই সমস্ত কাজেই স্পেসিফিক্যালি হচ্ছে। এখানে আরো অনেক মানে তোমরা একটু সার্চ করলে কিন্তু এখানে করতে পারবে। এখানে অনেকগুলা ভার্ব আছে যেগুলা ইউ ক্যান ইউজ ইজিলি। হ্যাঁ, যেমন টু স্টাডি, এইটা একটা ভ্যাগ করতে, স্টাডি টু স্টাডি দিস, নো নো নো, এইটা পারত পক্ষে যে সম্ভব হলে এইগুলা ইউজ করা ঠিক না। এই যেমন টু অ্যাসেস, টু ডিটারমিন, টু ডেসক্রাইব, টু এক্সপ্লেইন, ঠিক আছে? সো এই ধরনের ভার্বগুলো তোমাদের ইউজ করা উচিত your research objectives. Note it. এখন তোমার যেমন নলেজ ডোমেইন, অ্যাপ্লিকেশন ডোমেইন, অ্যানালাইসিস ডোমেইন, বিভিন্ন তোমার এখানে যেমন ডোমেইন আছে যে তুমি নলেজ দেখতে চাচ্ছ, ঠিক আছে? ওইখানে তাহলে এইটাতে তুমি কোন ধরনের ওয়ার্ড তুমি এখানে ইউজ করতে, যেমন রিলেট, টু ডিফাইন, টু ডেসক্রাইব, টু আইডেন্টিফাই, হ্যাঁ, টু আইডেন্টিফাই দ্য রিস্ক ফ্যাক্টরস। হ্যাঁ, তো এই ধরনের ব্যাপারগুলো তোমরা এখানে ইউ ক্যান ইউজ অ্যাপ্লিকেশন, টু অ্যাপ্লাই, টু ডেমনস্ট্রেট, টু মেজার, টু ইলাস্ট্রেট। ওটা যদি অ্যানালাইটিক্যাল হয় তাহলে সে জায়গায় তুমি ইউজ করতে পারো টু অ্যানালাইজ, to identify, to appraise, to measure. So these are the verbs that you can use. Comprehension. Comprehension দিতে হয় তাহলে সেটাতে to assess, to compare, to classify, to predict, to understand, to evaluate, evaluation, determine. So synthesis মানে এটাতে অনেকগুলো স্টাডি সিনথেসিস তুমি ওইখানে ইউ করতেছো, তাহলে you can use this kind of things. অবজেক্টিভ সাধারণত দুই ধরনের হয়, জেনারেল এন্ড স্পেসিফিক, ঠিক আছে? জেনারেল অবজেক্টিভ এটা হচ্ছে ব্রড গোল টু বি অ্যাচিভড। হ্যাঁ, দি জেনারেল আমরা উদাহরণ দেবো একটু পরে। দি জেনারেল অবজেক্টিভস অফ দ্য স্টাডি স্টেটস হোয়াট দ্য রিসার্চ এক্সপেক্টস টু অ্যাচিভ বাই দ্য স্টাডি ইন জেনারেল টার্মস। মানে রিসার্চ এইম যেটা, এটা তুমি আদারওয়াইজ বলতে পারো জেনারেল অবজেক্টিভ। স্পেসিফিক, ওই জেনারেল অবজেক্টিভটাকে আমরা it is broken down into small logically connected parts that systematically address the various aspects of the problem. Specifics are important. তুমি এখন জেনারেলটা কিভাবে অ্যাচিভ করতে চাচ্ছ, তুমি ওইখানে হাই রিস্ক প্রেগন্যান্সি তুমি স্ট্যাটাস দেখতে চাচ্ছ, হ্যাঁ, তো এখন তুমি কিভাবে দেখবে, এইটা হচ্ছে গিয়ে তোমার স্পেসিফিক অবজেক্টিভ, ঠিক আছে? তাহলে স্পেসিফিক অবজেক্টিভ সেগুলো হচ্ছে ছোট ছোট জিনিস থাকবে এবং শর্ট, ন্যারো ফোকাস, একটার সাথে একটা রিলেটেড।
তাহলে জেনারেল অবজেক্টিভটা আমরা থ্রু আ স্পেসিফিক অবজেক্টিভ উই মেট দ্য জেনারেল অবজেক্টিভ। জেনারেল অবজেক্টিভটা স্পেসিফিক অবজেক্টিভের মাধ্যমে উই অ্যাচিভ, এবং স্পেসিফিক অবজেক্টিভ হচ্ছে আসল। ওইখানে ইটস ক্লিয়ারলি স্পেসিফাই যে রিসার্চার তুমি কি করতে চাচ্ছ এবং তুমি এটা কেন, কিভাবে করতে চাচ্ছ, এটা কোন জায়গায় করতে চাচ্ছ এবং কি উদ্দেশ্যে তুমি এটা করতে চাচ্ছ। সো ইটস মোর ইম্পর্টেন্ট স্পেসিফিক অবজেক্টিভটা। একটা উদাহরণ, মনে করো এখানে একটা স্টাডিটা হচ্ছে গিয়ে আমরা স্টাডিটার টাইটেল হচ্ছে টু অ্যাসেস দ্য অ্যাক্সেসিবিলিটি এন্ড অ্যাকসেপ্টেবিলিটি অফ বিসিটি ভলান্টারি কাউন্সেলিং এন্ড টেস্টিং সার্ভিস ফর এইচআইভি ইনফেকশনস ইন কেবেলা। একটা জায়গার নাম হচ্ছে কেবেলি। তাহলে আমার রিসার্চ কোয়েশ্চন যেটা হচ্ছে, আমার রিসার্চ টাইটেল হচ্ছে উই ওয়ান্ট টু অ্যাসেস দ্য অ্যাক্সেসিবিলিটি এন্ড অ্যাকসেপ্টেবিলিটি অফ বিসিটি। এটার অ্যাক্সেসিবিলিটি, মানুষ এটা কতটুকু পাচ্ছে, কতটুকু একটা গ্রহণযোগ্যতা আছে, হ্যাঁ, ও বিসিটি ফর এইচআইভি ইনফেকশন। এটা হচ্ছে, তাহলে এটার জেনারেল অবজেক্টিভ। তাহলে জেনারেল অবজেক্টিভ দেখো, আমি এটা উপরে টাইটেলটা খেয়াল করো, জেনারেল অবজেক্টিভটা এখন দেখো। তাহলে আমি কি বললাম, ওইটা আমি কিন্তু অ্যাক্সেসিবিলিটি এবং অ্যাকসেপ্টেবিলিটি দেখতেছি বিসিটির। তাহলে এখন আমি কি বললাম, জেনারেল অবজেক্টিভ টু আইডেন্টিফাই ফ্যাক্টরস দ্যাট এফেক্টস the acceptability of BCT service and to assess the community attitudes towards comprehensive care and support for people living with HIV/AIDS. তাহলে আমি এখানে ছিল assess the accessibility, তাহলে আমি ওইটাকে সাজালাম কিভাবে, to identify factors that affects accessibility, acceptability of BCT service and to assess community attitude। ঠিক আছে, ওই যে সে এইটার অ্যাকসেপ্ট কমিউনিটি অ্যাটিটিউডটা কি এর ভিতরে, তাহলে এটা হচ্ছে আমার জেনারেল অবজেক্টিভ। তাহলে এখন আমি এটা মিট করার জন্য আমার স্পেসিফিক অবজেক্টিভ কি হবে, এখন আমি এটা এখন ভাঙবো জেনারেল অবজেক্টিভটাকে। সো দেখো আমি এটা 3 ভাগ করে নিছি। আমার প্রথম হচ্ছে তাহলে কি, আমি দেখতে চাচ্ছি assess knowledge, attitude and practice of the community towards HIV/AIDS and BCT service। ঠিক আছে, 1 নম্বর স্পেসিফিক অবজেক্টিভ। তারপরে আমি বলতেছি টু আইডেন্টিফাই ব্যারিয়ার্স এন্ড কনসার্ন। ওইখানে ব্যারিয়ার কি, যে ফ্যাক্টরস, তাহলে ওইখান থেকে চলে আসলে ওইটা ব্যারিয়ার এবং তাদের কনসার্নটা কি, রিলেটেড বিসিটি এন্ড ইটস আপটেক, গো যে অ্যাকসেপ্টেবিলিটি। ঠিক আছে, টু স্যার অ্যাসেস। কিছু স্টুডেন্ট স্যার জয়েন করতে পারতেছে না স্যার, তাদেরকে একটু জয়েন দেন স্যার প্লিজ। 5-6 জন আছে স্যার তারা। ওকে, ঠিক আছে, আমি জয়েনিং করে নিয়েছি স্যার, আমি দিয়ে দিয়েছি। আপনি ক্লাস নেন স্যার, নো প্রবলেম। ওকে, তাহলে আমি 3 নম্বর এখানে দেখো, সি 3 নম্বরটা হচ্ছে গিয়ে যে স্পেসিফিক অবজেক্টিভ টু অ্যাসেস দ্য অ্যাওয়ারনেস এন্ড পারসেপশন of the study community regarding comprehensive care and support for people living with HIV/AIDS। তাহলে আমরা আবার একটু ব্যাক করতেছি। তাহলে আমার জেনারেল অবজেক্টিভ ছিল টু আইডেন্টিফাই ফ্যাক্টরস দ্যাট এফেক্টস অ্যাক্সেসিবিলিটি অফ বিসিটি সার্ভিস এন্ড টু অ্যাসেস কমিউনিটি অ্যাটিটিউড। ঠিক আছে, অ্যাটিটিউড এবং ফ্যাক্টরস। আচ্ছা, তাহলে এই যে তাহলে আমি অ্যাসেস অ্যাটিটিউড এন্ড ফ্যাক্টরস, তাহলে ফ্যাক্টরস ওইখানে আমি কি করলাম, যে আমি প্রথমেই তাদের নলেজ, অ্যাটিটিউড এন্ড প্র্যাকটিস। ঠিক আছে, তারপরে হচ্ছে ওই যে ফ্যাক্টর চলে আইডেন্টিফাই ব্যারিয়ার্স এন্ড কনসার্ন, তারপরে হচ্ছে কি অ্যাসেস দ্য অ্যাওয়ারনেস এন্ড পারসেপশন, হ্যাঁ, অফ দ্য স্টাডি কমিউনিটি, লোকজনের। তাহলে সো দিস ইজ এন এক্সাম্পল যে জেনারেল অবজেক্টিভটা কি, স্টাডি তোমার টাইটেলটা কি হলো, তারপর এটার জেনারেল অবজেক্টিভটা কি হতে পারে এবং স্পেসিফিক অবজেক্টিভ কি হতে পারে। আচ্ছা, এখানে কিছু উদাহরণ,
যে তোমার যে তুমি ওইখানে রিসার্চ অবজেক্টিভ, যেমন মনে করো একটা রিসার্চ অবজেক্টিভ হচ্ছে তারা জেনারেল অবজেক্টিভটা, যে লালটা হচ্ছে গিয়ে ইনকারেক্ট আর ব্ল্যাক যেটা হচ্ছে লেখা দেখছো এটা হচ্ছে গিয়ে কারেক্ট। তাহলে তুমি যদি এটা স্টাডি, দিস ইজ টু স্টাডি এমপ্লয়ি মোটিভেশন অফ কোকা কোলা কোম্পানি, এমপ্লয়ি মোটিভেশন তুমি স্টাডি করতে চাচ্ছ, ওই যে কোকা কোলা কোম্পানির যারা যে এমপ্লয়ি ওইখানে যে আছে তাদের মোটিভেশনটা, যারা ওয়ার্কার আছে, হ্যাঁ এমপ্লয়ি, যে ওদের তোমার মোটিভেশন, এমপ্লয়ি যারা ওইখানে যে ম্যানেজার লেভেলের লোকজন ওইখানে, হ্যাঁ যে তাদের মোটিভেশনটা তুমি ওইখানে দেখতে চাচ্ছ। তো এটা কিন্তু কারেক্ট না, তুমি এইভাবে বললে এটা এটা ভ্যাগ। তাহলে আমি যদি এটা এইভাবে বলি, to study the impacts of management practices on the levels of employee motivation at Coca-Cola US by December. So, you see, this is a complete statement. তোমার this is a complete general objective. আমরা study employee motivation, এটা না বলে আমরা কি বললাম ওইখানে, যে impact of management, ম্যানেজমেন্টের যে প্র্যাকটিস যেটা আছে সেটার কারণে এমপ্লয়ি মোটিভেশনের কি অবস্থা, ইটস দ্য প্র্যাকটিস, ম্যানেজমেন্ট প্র্যাকটিস, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা উদাহরণ দেখো, অ্যানালাইজ কনজিউমার বিহেভিয়ার ইন ক্যাটারিং ইন্ডাস্ট্রি। লোকজন হোটেলে খাইতেছে, তাদের তাহলে আমি ঠিক আছে, তাহলে রেস্টুরেন্টের লোকজন যাইতেছে ক্যাটারিং ইন্ডাস্ট্রি, তাহলে ওইখানে তাদের বিহেভিয়ারটা আমি অ্যানালাইজ করতে চাই। দিস ইজ এ ভ্যাগ, ভেরি ভ্যাগ। আমি যদি এটাকে এইভাবে বলি, analyzing changes in consumer behavior in catering industry in the 21st century UK by March 1, 2019, এই সময়ের ভিতরে যে অর্থাৎ লোকজন এই যে কনজিউমার বিহেভিয়ার, আগের রেস্টুরেন্টের লোকজন তাদের মেনু আগে হোয়াট দে ইউজ টু অর্ডার, কোন জিনিস খেত, হ্যাঁ কি পরিমাণ টাকা পয়সা খরচ করতো, কত সময় কাটাতো, সো দেয়ার তাদের লাইকিংস, তাদের টাইম দে ইউজ টু কনজিউম, হ্যাঁ তাহলে এই জিনিসগুলা এনালাইজ, তুমি এনালাইজ কনজিউমার বিহেভিয়ার, কি কনজিউমার বিহেভিয়ার, এটার চেয়ে আমি এটা যদি বলি চেঞ্জেস ইন কনজিউমার বিহেভিয়ার, দ্যাটস মোর স্পেসিফিক। এটা হচ্ছে আমরা সাধারণত যে ভুলগুলা করি, ঠিক আছে, যে আমরা অনেক বড় একটা বিষয়বস্তু নিয়ে নেই, চুজিং দ্য টপিকস টু ব্রডলি। তারপর হচ্ছে আমরা একটা এইম, অনেক বড়, অনেক মানে বিশাল একটা এইম আমি নিয়ে নিলাম, যে আমি এই করতে চাই, ওই করতে চাই, পলিটিশিয়ানদের মতো, হ্যাঁ দে নেভার ডু ইট বাট অলওয়েজ দে প্রমিস টু ডু থিংস। তারা সবসময় লম্বা চড়ো কথাবার্তা বলে কিন্তু কোনোদিনই করে না। রিসার্চার শুড নট বি লাইক এ পলিটিশিয়ান, ইউ শুড নট সেট সাম আনরিয়ালিস্টিক এইম। তারপরে হচ্ছে আমরা অনেক সময় কি করি, আমরা এটা পড়বো পরে রিসার্চ মেথডস ওখানে, যে তুমি এমন একটা মেথড এখানে অ্যাপ্লাই করছো, যে ওই মেথড অ্যাপ্লাই করে যে সময় তোমার ওই সময়ের ভিতরে তুমি এটা শেষ করতে পারতেছো না, যে তুমি ওইখানে যে সে তোমাকে ডাটা কালেকশন করতে হবে 3-4টা জায়গা থেকে, ঢাকা থেকে সে ওইখানে তুমি ঢাকা নিছো, আবার খুলনা নিছো, হ্যাঁ আবার ওইদিকে তুমি ওইখানে হিল টেক্স নিছো, তাহলে জাস্ট ইউ সি যে তুমি যে ওইখানে, এবং মেথড তুমি বলছো তুমি নিজে পার্সোনালি গিয়ে ডাটা কালেকশন করবে, তাহলে তোমার এত দূর এখানে ট্রাভেলিং, যাওয়া আসা, ওইখানে লোকজনের সাথে যোগাযোগ করা, তাদের কাছ থেকে ডাটাগুলো কালেক্ট করা, সো তোমার যে সময় আছে ডাটা, এই সময়ের ভিতরে ইটস মে নট বি পসিবল। তাহলে এইটাই তুমি যে মেথড যেটাই তুমি নাও, এটা তোমাকে চিন্তা করতে হবে যে আমি এই সময়ের ভিতরে আমি কি এটা শেষ করতে পারবো এখানে, দিস ইজ ইম্পর্টেন্ট। অনেক সময় রিসার্চ মেথডের কারণে তুমি এখানে পরে গুজামিল দিতে হয়, সো দিস ইজ নট ডিজায়ারেবল। ওকে, তাহলে আমরা যে মোটামুটি ইন জেনারেল ব্রডলি আমরা তোমার যে অবজেক্টিভ সম্বন্ধে কথা বললাম, ভেরিয়েবলস গুলো কিন্তু এগুলো হচ্ছে অবজেক্টিভেরই পার্ট। নাও লেটস ডিসকাস লিটল বিট অ্যাবাউট ভেরিয়েবলস। ভেরিয়েবলস
সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট। আমরা আসলে ভেরিয়েবল গুলো ওখানে খুঁজি, ওই যে আমরা ওইখানে বসে অ্যাকসেপ্টেবিলিটি, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। সো দিস আর ভেরিয়েবলস। So therefore, once the general research topic has been identified, the researcher should identify the key variables of interest. দেখি আমরা ভেরিয়েবল দেখবো আমরা এখন। তাহলে তুমি যে সময় ইন্ট্রোডাকশন লিখবে, ওই যে তোমার কি ভেরিয়েবল, এটার উপর তুমি ফোকাস করবে। উইল ডিসকাস লিটল অ্যাবাউট দিস থিং, হ্যাঁ, কি ভেরিয়েবলস। আচ্ছা, আর যে সময় তুমি ওইখানে রিসার্চ আর্টিকেল খুঁজতে যাবে, তুমি ওইখানে সে ওই যে বললাম ম্যাটার্নাল মর্টালিটি, তুমি ওইখানে একটা স্টাডি করতে চাচ্ছ, তোমার কি ভেরিয়েবল ওইখানে হচ্ছে গিয়ে সে হাই রিস্ক প্রেগন্যান্সি। তাহলে তুমি ওয়ান অফ দ্য কি ভেরিয়েবল ইজ হাই রিস্ক প্রেগন্যান্সি। হাই রিস্ক প্রেগন্যান্সির ভিতরে তুমি আবার সবগুলা না, তুমি এখানে এক্লাম্পসিয়াটা দেখতে চাচ্ছ, তাহলে হাই রিস্ক প্রেগন্যান্সি তোমার একটা ভেরিয়েবল, এক্লাম্পসিয়া তোমার একটা ভেরিয়েবল ওইখানে। হ্যাঁ, তারপরে হতে পারে যে ওইখানে যে কি অবস্টেটিক্যাল যে তোমার বাচ্চার পজিশন, হ্যাঁ, এটা হতে পারে একটা তোমার আরেকটা ভেরিয়েবল। তুমি মানে এই তিনটা জিনিস দেখতে চাচ্ছ, তাহলে যে সমস্ত স্টাডি এই তিনটা জিনিস অ্যাড্রেস করছে, তাহলে তুমি ওইগুলো দেখবে। হ্যাঁ, তুমি অনেক তো ওইখানে ম্যাটার্নাল ওইটা দেয়ার আর সো মেনি টপিক, সো মেনি আর্টিকেল, তো তোমার আজ তো দুনিয়া খোঁজার দরকার নেই। জাস্ট তোমার কি ওয়ার্ড, যেটা তোমার কি ভেরিয়েবল, কোন কোন রিসার্চে এই ভেরিয়েবল গুলো অ্যাড্রেস করছে, সিম্পলি গো ফর দিস আর্টিকেলস। আচ্ছা, the key variables are the terms to be operationally defined if an operational definition terms section is, এটা আমরা একদিন বলছিলাম যে তোমার মনে করো ওই যে আমরা বলছিলাম যে তুমি স্টাডি করতেছো টনসিলাইটিসের উপরে, তো টনসিলাইটিস, হাউ ডু ইউ ডিফাইন টনসিলাইটিস, অথবা তুমি সে এখন যে প্রেগন্যান্সি, তাহলে প্রেগন্যান্সি তুমি ডিফাইন প্রেগন্যান্সি, তুমি প্রেগন্যান্সি কোন মাস থেকে কোন মাস ধরে, প্রেগন্যান্সিতে আবার ওইখানে তোমার কি আছে, প্রিম্যাচুর ডেলিভারি হয়ে যায়, আবার পোস্ট ম্যাচুরিটি হয়ে যায়, তাহলে তুমি কোন প্রেগন্যান্সি গুলা, তুমি কি যেগুলাতে প্রিম্যাচুর ডেলিভারি হয়ে যাচ্ছে ওইটাও তুমি এটাতে ইনক্লুড করবে, যেটাতে পোস্ট ম্যাচুরিটি আছে ওইটাও ইনক্লুড করবে, আর শুধুমাত্র যেটা একেবারে ডিউ টাইমে হয়েছে ওইটাকে অ্যাড্রেস করবে। ঠিক আছে, তাহলে সো ইউ হ্যাভ টু মেক অ্যান অপারেশনাল ডেফিনেশন। টনসিলাইটিস উদাহরণ দিয়েছিলাম, টনসিলাইটিস এমনিতে হচ্ছে ইনফ্লামেশন অফ টনসিল, কিন্তু তাহলে তুমি এখন ইনফ্লামেশন অফ টনসিল, হাউ ক্যান ইউ রিকগনাইজ ইনফ্লামেশন, তোমরা বলছিলাম যেখানে তুমি বলতে হবে যে টনসিল যদি লাল হয়, টনসিলের যদি পুজ থাকে, টনসিল যদি এলার্জ থাকে, তাহলে আমি যদি এই তিনটা পাই, তাহলে আমি আমার অপারেশনাল ডেফিনেশন অফ টনসিলাইটিস এটা হচ্ছে টনসিল ইজ রেড, টনসিল হ্যাজ গট 5 পয়েন্ট, টনসিল ইজ এনলার্জড। এই তিনটা পেলে আমি বলবো যে দিস ইজ মাই ডেফিনেশন, মাই অপারেশনাল ডেফিনেশন। তাহলে ইউ হ্যাভ টু ডিফাইন ইফ দেয়ারস এনি। এটা আমরা আগেই বলছি যে তোমার মেথোডোলজি এবং কি ভেরিয়েবলটা ওইখান থেকে তোমাকে ওইটা ইন্ডিকেট করবে তুমি কোন মেথড তুমি ওইখানে ফলো করবে। হ্যাঁ, এবং কি তাহলে কি ভেরিয়েবল যেগুলো এগুলো, তাহলে এটাকে কোয়েশ্চেনারের মাধ্যমে তুমি এটা পাবে না অবজারভেশনের মাধ্যমে পাবে। সো কি বেসড অন দ্য ইয়োর রিসার্চ ইনস্ট্রুমেন্ট, যেটা রিসার্চ ইনস্ট্রুমেন্টটা কিন্তু তোমার কি ভেরিয়েবল গুলো মেজার করবে। হ্যাঁ, ওইটা মেজার করার জন্য যে ধরনের ইনস্ট্রুমেন্ট তোমার প্রয়োজন, সে জায়গায় যদি অবজারভেশন হয় তুমি অবজারভেশন করবে, সে জায়গায় যদি কোয়েশ্চন আর ইন্টারভিউ যদি হয় তাহলে তুমি ইন্টারভিউ করবে, সেটা যদি কেস কন্ট্রোল স্টাডি করতে হয় তুমি কেস কন্ট্রোল স্টাডি করবে। আচ্ছা, এখন ওই যে আমরা বলছিলাম যে একটা উদাহরণ তোমার ভেরিয়েবলসের, কি ভেরিয়েবলসের, যেমন আমি ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করতে চাচ্ছি। ওকে, ক্লাইমেট চেঞ্জ ফেনোমেনা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। তাহলে ক্লাইমেট চেঞ্জের ভিতরে এখন তুমি চিন্তা করো, ব্রেন স্টর্মিং করো যে ক্লাইমেট চেঞ্জের ভিতরে কি ধরনের ভেরিয়েবল আসতে পারে ওইখানে। হোয়াট আর দ্য ভেরিয়েবলস রিলেটেড টু ক্লাইমেট চেঞ্জ? সো দিস ইজ এন এক্সেলেন্ট এক্সাম্পল ভেরিয়েবলের। তাহলে ক্লাইমেট চেঞ্জের সাথে আমরা জানি ক্লাইমেট চেঞ্জ টেম্পারেচার চেঞ্জ হয়, তো একটা টেম্পারেচার যে পৃথিবীর উত্তাপ বৃদ্ধি পাচ্ছে, তো টেম্পারেচার ক্যান বি ওয়ান ভেরিয়েবল। আবার আমরা জানি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা তোমার বাড়বে, তাহলে সি লেভেল, দিস ক্যান বি এ ভেরিয়েবল। তারপর আবার এইটার সাথে কার্বন ইমিশন, এইটার একটা সম্পর্ক আছে, তাহলে কার্বন ইমিশন এটা একটা ভেরিয়েবল হতে পারে।
আবার বৃষ্টিপাতের সাথে এটা সম্পর্ক আছে, বৃষ্টি কেমন হচ্ছে না হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, ড্রট। হ্যাঁ, তো এখানে তাহলে ইউ সি দিস ইজ এন এক্সেলেন্ট এক্সাম্পল যে তোমার ভেরিয়েবল গুলার হোয়াট কাইন্ডস অফ ভেরিয়েবল ইউ মে ইউজ। তাহলে ক্লাইমেট চেঞ্জ তুমি চিন্তা করলেই দেয়ার আর মেনি আদার ভেরিয়েবলস, ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট আমরা তো এই চারটা ভেরিয়েবল আমরা বলতেই পারি যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমি স্টাডি করতে চাচ্ছি, তাহলে আমি ওইখানে যে টেম্পারেচারটা দেখতে পারি, অ্যামাউন্ট অফ কার্বন ইমিশন, অ্যামাউন্ট অফ রেইনফল, এটা দেখতে পারো তুমি এখানে। দেয়ার আর মেনি আদার্স, আরো এখানে অনেক জিনিস আছে ভেরিয়েবল, তুমি সেটা দেখতে পারো। তাহলে আসলে তাহলে ভেরিয়েবল জিনিসটা কি? হোয়াট ইজ এ ভেরিয়েবল? ভেরিয়েবলটা হচ্ছে যেটা ভেরি করে, চেঞ্জ হয়। হ্যাঁ, ইট ক্যান হ্যাভ মোর দ্যান ওয়ান ভ্যালু হুইচ সাবজেক্ট টু চেঞ্জ। ভেরিয়েবল মানে এটা তোমার ভেরি করে, এটা চেঞ্জ হয়। যেমন এজ হতে পারে, ইন্টেলিজেন্স হতে পারে, মোটিভেশন হতে পারে, জেন্ডার হতে পারে। এক্সাম্পলস, ইন্টেলিজেন্স সবই তো একই রকম ভাবে ইন্টেলিজেন্ট নয়, কেন আইকিউ তো সবার সমান না, লেভেল অফ মোটিভেশন তো সবার তোমার একই রকম না। আচ্ছা, ভেরিয়েবল হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা প্রথমে লেটস টক অ্যাবাউট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মাধ্যমে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ইফেক্ট হয়, অর্থাৎ এটা আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট সে নির্ভর করে, কার উপর নির্ভর করে? ডিপেন্ডস অন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, স্বাধীন যেটা, সেটার উপর সে নির্ভর করে, ডিপেন্ডস অ্যান্ড ইট রেসপন্স টু দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর নির্ভরশীল। ইন্ডিপেন্ডেন্ট কি? সে সবাইকে ইনফ্লুয়েন্স করে, is presumed to influence other variables. Independent variable, it is the presumed cause, whereas dependent variable is the presumed effect. So it's now clear. যে cause, independent variable হচ্ছে cause, cigarette smoking, effect হচ্ছে lung cancer। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে সিগারেট স্মোকিং, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে গিয়ে lung cancer, because lung cancer depends on the level of the degree, the extent of smoking. ঠিক আছে, let's see examples of dependent independent variable। যেমন আমি এখানে একটা, আমার রিসার্চ টাইটেল হচ্ছে how stress affects mental state of human beings। তো এখানে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? স্ট্রেস। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? মেন্টাল স্টেট অফ হিউম্যান বিংস। স্ট্রেসের কারণে মেন্টাল স্টেট, অর্থাৎ স্ট্রেস ওইখানে হচ্ছে স্ট্রেসের কারণে, স্ট্রেস ইজ দা ওইখানে কজ, আর মেন্টাল স্টেট হচ্ছে ইজ দা ইফেক্ট। এবং তুমি এখানে দেখো স্ট্রেস, তুমি এটাকে ম্যানিপুলেট, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইউ ক্যান ম্যানিপুলেট লেভেল অফ স্ট্রেস এন্ড মেজার যে স্ট্রেস লেভেল চেঞ্জ হলে তার মেন্টাল স্টেটের কি অবস্থা হয়। খুব বেশি স্ট্রেস, তার কি হচ্ছে? একটু কম স্ট্রেস, মিডিয়াম লেভেল স্ট্রেস। ওকে, অ্যানাদার এক্সাম্পল, প্রমোশন এফেক্টস এমপ্লয়িজ মোটিভেশন। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? প্রমোশন। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এমপ্লয়িজ মোটিভেশন। আরেকটা উদাহরণ আমরা দেখব। আমরা একটা টুথপেস্টের ইফেক্ট, বাচ্চাদের তো খুব ডেন্টাল ক্যারিজ হয়, তাহলে বলছে যে এই টুথপেস্টটা ব্যবহার করলে ইট প্রিভেন্টস ডেন্টাল ক্যারিজ কম হবে, এগুলা বলছে এখন। তাহলে আমরা একটা স্টাডি করতে চাচ্ছি, যে আমরা আসলেই দেখতে চাচ্ছি ইফেক্টস অফ এ নিউ টুথপেস্ট। এই টুথপেস্টের নাম মনে করো ইয়ামি টুথপেস্ট, ইয়ামি টুথপেস্ট, অন ইনসিডেন্স অফ ক্যারিজ ইন ফার্স্ট গ্রেড চিলড্রেন।
আচ্ছা, তাহলে ওইখানে যে আমার দুটো গ্রুপ, একটা গ্রুপকে আমি কি দেব, টুথপেস্ট দেব, আর একটা গ্রুপকে আমি ওই টুথপেস্ট ওইটা দেব না, আমি তাকে প্লেসেবো দিব, অন্য জিনিস। তাহলে একটা হচ্ছে গিয়ে আমার স্টাডি গ্রুপ ওর ইন্টারভেনশন গ্রুপ, এখানে আমি তারে অরিজিনাল টুথপেস্টটা দিব, ইয়ামি টুথপেস্টটা দিব। আর কন্ট্রোল গ্রুপ যেটা, তাকে আমি আইডেন্টিক্যাল, ঠিক দেখতে একই রকম, কিন্তু ওইটার ভিতরে ওই যে ইউমি টুথপেস্টের একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট আছে যেটা ওই ক্যারিজ প্রিভেন্ট করে, ওইটা কিন্তু ওইটাতে নাই, বাট ইটস আইডেন্টিক্যাল, দেখলে বুঝতে পারা যাবে না ওইটা যে ওইটা অন্য একটা। সো একটা গ্রুপকে দিলাম অরিজিনাল ইয়ামি টুথপেস্ট, আর একটা গ্রুপকে দিলাম নকলি ইয়ামি টুথপেস্ট, ঠিক আছে, দুইটা গ্রুপ। তাহলে এই স্টাডিতে তাহলে কি হলো, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি, টুথপেস্ট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে কোনটা, ডেন্টাল ক্যারিজ, ঠিক আছে। ওকে, ইন দিস স্টাডি দ্য টুথপেস্ট ওয়াজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা দুইটা গ্রুপের জন্য, কিন্তু টুথপেস্ট কিন্তু দুই গ্রুপকে আমি দুই রকমের দিছি, একটা অরিজিনাল ইয়ামি টুথপেস্ট আর একটা হচ্ছে গিয়ে প্লাসেবো, ডিফারেন্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টুথপেস্ট। তাহলে আউটকাম মেজার কি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে কি ওই যে নাম্বার অফ ডেন্টাল ক্যারিজ, যে ওই টুথপেস্ট ব্যবহার করলে ডেন্টাল ক্যারিজ ওইখানে কম হবে, হবে না, হ্যাঁ, তাহলে আউটকামটা হচ্ছে গিয়ে ডেন্টাল ক্যারিজ, নাম্বার অফ ডেন্টাল ক্যারিজ, বা তোমার কম হবে, অনেক কম হবে, ঠিক আছে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওইখানে আমার টুথপেস্ট, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে গিয়ে নাম্বার অফ ডেন্টাল ক্যারিজ। এখানে একটা আরেকটা তোমাদের জানা উচিত যে কনফাউন্ডিং ওইখানে ফ্যাক্টর আছে, কনফাউন্ডিং ভেরিয়েবল আছে ওইখানে, যে তোমার এই যে টুথপেস্ট তুমি দিছো দুইটা গ্রুপকে, এখানে তোমার রেজাল্ট কিন্তু উল্টাপাল্টা হয়ে যেতে পারে, হ্যাঁ, যে কিছু কনফাউন্ডিং ফ্যাক্টরের জন্য, অর্থাৎ এটাকে কনফাউন্ড করে, প্রভাবিত করে, ওইখানে মিসলিড করে ফেলে তোমাকে। তাহলে এইখানে কি মিসলিড করতে পারো, ওইখানে আমরা এই জন্য বলি যে তুমি যে সময় স্টাডি করবে দুটো গ্রুপকে নিবে, এই দুটো গ্রুপ শুড বি সিমিলার, এর একই রকমের হওয়া উচিত, ইট শুড বি সিমিলার, ঠিক আছে, হ্যাঁ, ইট শুড বি সিমিলার, যে একই ধরনের বয়স, একই ধরনের তোমার এখানে সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ। তো এখন এইখানে হচ্ছে যে আমরা তো ক্যারিজ দেখতে চাচ্ছি, ডেন্টাল ক্যারিজ, ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমরা দেখি ওইখানে, এখানে তোমার কনফাউন্ডিং ফ্যাক্টর, এই স্টাডিটা কিন্তু প্রভাবিত হয়ে যাবে একটা কারণে, চিন্তা করো তোমরা কারণটা কি হইতে পারে। ওই নিচেরটা দেখো, if children with a history of many more caries were systematically put into the control group, this would introduce bias. এখন তুমি যে গ্রুপকে ইয়ামি টুথপেস্ট দেও নাই, যাদেরকে প্লেসেবো দিছো, তোমার কন্ট্রোল গ্রুপ, এখন এই গ্রুপের ভিতরে তুমি তোমার টুথপেস্ট এটা খুব ভালো প্রমাণ করার জন্য তুমি যদি ওইখানে ইন্টেনশনালি, যে সাধারণত তুমি এখানে যে যাদের একটা বা দুইটা ডেন্টাল ক্যারিজ আছে এদেরকে তুমি স্টাডিতে নিছো, যাদেরকে তুমি অরিজিনাল টুথপেস্ট দিছো, যারা তোমার স্টাডি গ্রুপ, এক্সপেরিমেন্টাল গ্রুপ, ওইখানে বাচ্চাগুলার হচ্ছে একটা থেকে দুইটা ডেন্টাল ক্যারিজ, আর ওই যে কন্ট্রোল গ্রুপে তুমি ওইখানে যেগুলার তিনটা চারটা পাঁচটা ডেন্টাল ক্যারিজ ওই জনের বাচ্চাগুলোকে বেশি করে দিয়ে দিছো, যাতে তুমি বলতে পারো যে আমার টুথপেস্ট ব্যবহার কারণে ওইখানে বাচ্চাগুলার একটা বা দুইটা ডেন্টাল ক্যারিজ, এর বেশি একটারও নাই, আর ওরা টুথপেস্ট ব্যবহার করে নাই বলে ওইখানে দেখেন চারটা পাঁচটা ছয়টা মানে ডেন্টাল ক্যারিজ, আগেই তুমি এখানে চারটা পাঁচটা ছয়টা হলে ঢুকাই দিছো, তাহলে তোমার ওইটা তো টুথপেস্ট ব্যবহার না করার কারণ না, ওইটা হচ্ছে আগেই তার ওইখানে আছে, হ্যাঁ। তাহলে তুমি ওই যে এটা হচ্ছে গিয়ে যে তোমার কনফাউন্ডিং ফ্যাক্টর, হ্যাঁ, তুমি বেশি সংখ্যক লোকজনকে তুমি ঢুকাই দিছো,
আরেকটা উদাহরণ আমরা এই এপিডেমিওলজিতে, এটা তোমরা অনেকেই জানো, এটা আগে আমি বলছি মনে হয়, একটা খুব চমৎকার উদাহরণ কনফাউন্ডিং ভেরিয়েবলের। এটা হচ্ছে গিয়ে যেমন আমরা এসোফেজিয়াল ক্যান্সার, তুমি স্টাডি করতে চাচ্ছ যে রিস্ক ফ্যাক্টরস অফ এসোফেজিয়াল ক্যান্সার। কোন এসোফেজিয়াল ক্যান্সারের কারণ অ্যালকোহল একটা কারণ, ঠিক আছে? যারা অ্যালকোহল বেশি বেশি মদ খায় তাদের এসোফেজিয়াল ক্যান্সার হইতে পারে। আরেকটা কারণ হচ্ছে এসোফেজিয়াল ক্যান্সারের স্মোকিং। যারা বেশি বেশি ধূমপান করে তাদের কিন্তু এসোফেজিয়াল ক্যান্সার হতে পারে। এখন কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এসোফেজিয়াল ক্যান্সার স্মোকিংও কিন্তু এসোফেজিয়াল ক্যান্সার করে, এবং যারা ড্রিঙ্ক করে, যারা মদ খায়, when they used to drink, ওই সময় কিন্তু তারা স্মোকও করে। তাহলে হি ইজ এ ড্রিঙ্কার as well as a smoker, ডাবল ইফেক্ট। এখন একজন তোমার ড্রিঙ্কও করে আবার স্মোকও করে, তার হইছে গিয়ে ওইখানে এসোফেজিয়াল ক্যান্সার। এবং তুমি বলতেছো যে এইটার কারণ হচ্ছে গিয়ে অ্যালকোহল। আমি বললাম না, অ্যালকোহল কেন হবে, এটার কেন স্মোকিং। কার কথা ঠিক? দুইটাই ঠিক, কিন্তু এখানে কি কারণে, এখানে অ্যালকোহলের কারণে হইছে না স্মোকিং এর কারণে হইছে? তাহলে ওই জিনিসটা আছে, হিয়ার স্মোকিংটা হচ্ছে কনফাউন্ডিং ফ্যাক্টর। আমি দেখতে চাচ্ছি অ্যালকোহলের কারণে এসোফেজিয়াল ক্যান্সার কতজনের হয়। তাহলে আমি শুধু যারা অ্যালকোহল খায় আমি ওই লোকগুলোকে নিব, ওইখানে যারা অ্যালকোহলের সাথে আবার সিগারেটও খায়, স্মোক করে, ওই লোকগুলোকে নেব না। নিলে তো আমার স্টাডিটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, এইটা তোমার কনফাউন্ডিং ফ্যাক্টরে বাস্ট হয়ে যাচ্ছে। দেখা গেল যে খালি যারা অ্যালকোহল খাচ্ছে সবার খালি হয়ে যাচ্ছে, বেশি বেশি লোকের ওইখানে যে তোমার ক্যান্সার হচ্ছে, কিন্তু সেটা তো না, ওইটা তো কনফার্ম করতেছে ওই যে স্মোকিং সিঙ্গুলারলি ইন্ডিভিজুয়ালি অ্যালকোহল যতটুকু ক্যান্সার করবে, ওইখানে অ্যালকোহল এবং স্মোকিং যদি একসাথে দুইটা থাকে তাহলে আরো বেশি তোমার এসোফেজিয়াল ক্যান্সার হবে। সো দিস ইজ এ কনফাউন্ডিং ফ্যাক্টর, ওটাকে তোমার সরাতে হবে। তাহলে এই জিনিসটাকে তোমাদেরকে খেয়াল করতে হবে when you will be setting your objectives. ওকে, এই মনে হয় শেষ আজকে আমাদের। সো থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, লেটস হ্যাভ এ কুইক রিভিউ। আজকে আমরা কি কি পড়লাম আমরা একটু দেখে নেই আবার।